1858 থেকে 1947, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই অ্যাক্টের প্রথম কি বলা হচ্ছে এখানে দেখো, এইটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, যে এখানে গভর্নর জেনারেলকে ভাইসরয় করা হচ্ছে, ভাইসরয় করা হচ্ছে। সেই জন্য ভাইসরয় কী ছিল আমরা সবাই জানি, যে লর্ড ক্যানিং ফার্স্ট ভাইসরয়। ঠিক আছে তো। আচ্ছা, এখানে একটা বলছে ইট এন্ডেড সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট বাই অ্যাবলিশিং বোর্ড অফ কন্ট্রোলস অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস এইটা যে সৃষ্টি করা হয় 1793-তে। ঠিক আছে তো। এইটা ডাবল গভর্নমেন্ট সৃষ্টি হয়েছিল। এই ডাবল গভর্নমেন্টটা অ্যাবলিশ করা হয় 1858-এ। এটা এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয় কি, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তার সমস্ত অথরিটি দেওয়া হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, এবং সে কিন্তু রেসপন্সিবল থাকবে আলটিমেটলি ব্রিটিশ পার্লামেন্টের কাছে। সেক্রেটারি অফ স্টেট পোস্টটা সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে পরবর্তী ক্ষেত্রে 15 মেম্বার কাউন্সিল, এটা পড়তে পারো নাও পড়তে পারো, তত ইম্পর্টেন্ট নয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা পয়েন্ট আছে এখানে, পয়েন্টগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো বলি। যে ফার্স্ট আমাদের আসছে এই যে কী বলছে দেখো, ইট মেড এ বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনস বাই অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস উইথ ল মেকিং প্রসেস। মানে ইন্ডিয়ানদেরকে অ্যাড করা হচ্ছে ল মেকিং প্রসেস বা ফ্রেমিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে তো। সেই জন্য প্রথম 1860-তে লর্ড ক্যানিং সাহেব কী করেছে, ভাইসরয় 3 জন ইন্ডিয়ানকে নমিনেট করেছিল। কে বেনারসের রাজা, মহারাজা পাটিয়ালা মানে পাটিয়ালার রাজা, আর স্যার ডিঙ্কার রাও। এই 3 জন প্রথম অ্যাপয়েন্টেড হলো ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিল এই ল মেকিং প্রসেসের ক্ষেত্রে 1862-তে। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা জায়গাটা মনে রেখো। আচ্ছা, তারপরের পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এইগুলো মোটামুটি কোনো তেমন বিষয় নেই এখানে। পোর্টফোলিও সিস্টেম। এই যে পোর্টফোলিও সিস্টেম, অনেকে আমরা ভাবি যে পোর্টফোলিও সিস্টেমটা কী। আচ্ছা, পোর্টফোলিও সিস্টেম মানে কিছুই না, একটা দপ্তরে কাউকে এক্সিকিউটিভ বা হেড করে দেওয়া হলো, তার আলটিমেটলি তার সিগনেচার বা তার সই বা তার আলটিমেট কন্ট্রোল দেওয়া হয় তাকে। সেক্ষেত্রে সে যদি মনে করে যে আমি একটা দপ্তর না, আমি বেশ কয়েকটা দপ্তরের হেড থাকবো, তাকে একটা পোর্টফোলিও সিস্টেম বলা হয়। এই পোর্টফোলিও সিস্টেমের মধ্যে সে তখন ইনক্লুড করবে তার আলটিমেট পাওয়ার। সেই জন্য একে বলা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম এটার প্রথম আমাদের ভারতবর্ষে নিয়ে আসেন লর্ড ক্যানিং সাহেব। ঠিক আছে তো। এই পোর্টফোলিও সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয় এই সময়। এখানে কী লেখা আছে, যে পোর্টফোলিও ইন্ট্রোডিউস বাই লর্ড ক্যানিং 1859। আন্ডার দিস এ মেম্বার অফ ভাইসরয় এক্সিকিউটিভ ভাইসরয়স কাউন্সিল ওয়াজ মেড ইনচার্জ করা হচ্ছে। ব্যাপারটা বুঝে, ইনচার্জ করা হচ্ছে যে কাউকে কাউন্সিল মেম্বারকে ইনচার্জ করা হচ্ছে। ওয়ান অর মোর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ওয়াজ অথরাইজ টু ইস্যু দ্য ফাইনাল অর্ডার্স অন বিহাফ অফ কাউন্সিল ম্যাটার্স ফর দিস ডিপার্টমেন্ট। ঠিক আছে তো। ব্যাস, এর পরের পয়েন্ট গেল। নেক্সট হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। সেরকম ইম্পর্টেন্ট এমন কিছু নেই। এটা ইনক্রিজ অ্যাডিশনাল নন অফিসিয়াল মেম্বারদের সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু এখানে রিটেন করবে অফিসিয়াল মেজরিটি। তেমন কিছু নেই। এইটা পিপিআই চলে আসলাম। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। মরলে মিন্টো রিফর্ম, সবাই জানি লর্ড মরলে মিন্টো ছিল এই সময়, আর সেক্রেটারি অফ স্টেট ছিল এই লর্ড মরলে, সরি আমি বলতে ভুল করেছি, লর্ড মিন্টো ভাইসরয়। ফিচার্সকে কী বলা হচ্ছে, এইখানে হলো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের রেজিস্ট্রি সদস্য সংখ্যা বাড়াচ্ছে 16 থেকে 60। কিন্তু এটা মনে রাখো, সব জায়গায় কিন্তু ইউনিফর্মলি হয় না। এত ডিটেলস এইটা প্রয়োজন নেই, এটা তখনই প্রয়োজন যখন কোশ্চেন হার্ড হবে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির ক্ষেত্রে। সবার ক্ষেত্রে প্রয়োজন নেই এটা। নেক্সট আসলো যে এই দেখো এখানে আসছে যে ইট প্রোভাইডেড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানস উইথ এক্সিকিউটিভ কাউন্সিল। আগে কিন্তু ল কাউন্সিলে ছিল, বা এটা কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানকে অ্যাড করা হচ্ছে। এসপি সিনহা ভিভিআই, এসপি সিনহা সত্যেন্দ্র প্রসাদ সিনহা এই ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করবে। এইটা কিন্তু ভিভিআই, এটা বারবার মনে রাখতে হবে এই জায়গাটা। তারপরে কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919।
এটা সবাই আমরা জানি। এখানে মন্টেগু চেনসুল রিফর্মস বলা হয়। এইখানে মেইন বিষয় যে জায়গাটা আমরা দেখব যে কি করছে, সেন্ট্রালের কন্ট্রোলকে রিল্যাক্স করে দিয়েছে প্রভিন্সের ওপরে, ডিসেন্ট্রালাইজেশন প্রসেস চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার দেখো ফার্দার ডিভাইডেড প্রভিন্স সাবজেক্ট টু পার্টস, মানে প্রভিন্সের সাবজেক্টগুলো দুটো পার্ট করছে, একটা ট্রান্সফার একটা রিজার্ভ। এইবার এই ট্রান্সফার সাবজেক্ট কার আন্ডারে থাকবে, রিজার্ভ কার আন্ডারে থাকবে, সেইটা কিন্তু আমরা দেখব। ট্রান্সফার হলো কি, সেও গভর্নর শাসন করবে, তার মিনিস্টারদের সঙ্গে মিলিত হবে এবং মিনিস্টার আলটিমেটলি রেসপন্সিবল থাকবে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে। কিন্তু যখন রিজার্ভ সাবজেক্ট হবে সেই ক্ষেত্রে গভর্নর নিজের ইচ্ছা খুশি, মানে বাংলা হিসেবে বুঝে নাও যে গভর্নর নিজের ইচ্ছা খুশি মতো রিজার্ভ সাবজেক্টগুলোকে শাসন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না। সেই জন্য বলছে যে নতুন ডুয়েল স্কিম অফ গভর্নেন্স, এটাকে বলা হচ্ছে ডায়ার্কি বা ডায়ার্চি। এই সিস্টেমটা ইন্ট্রোডিউস হচ্ছে এই সময়, ভিভিআই ইম্পর্টেন্ট পয়েন্ট। ফর দ্য ফার্স্ট টাইম নেক্সট পয়েন্ট, বাইক্যামেরালিজম আর ডিরেক্ট ইলেকশন ইন দ্য কান্ট্রি। এইটা কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে, কখন চালু হয়, এই সময় চালু হয়। নেক্সট পয়েন্ট, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশন চালু হচ্ছে। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন সেট আপ হচ্ছে 1926, রিক্রুটিং সিভিল সার্ভিস। ওকে, তারপরে এখানে হচ্ছে সাইমন কমিশন 1927 আসছে। সাইমন কমিশন আসলো, চলে গেল, ব্যাস। ওটা নিয়ে সাইমন কমিশন রিপোর্ট দিয়ে দেবে, আমরা সবাই জানি, ওটা হিস্ট্রির ক্ষেত্রে পড়ে নেব। রিকমেন্ডেশনগুলো ও দিচ্ছে। কমিটি ইনকর্পোরেটেড করা হচ্ছে 1935-এ। কমিউনাল অ্যাক্ট 1932, র্যামসে ম্যাকডোনাল্ড, একে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকট্রেট। ওকে দিলাম, কমিউনাল অ্যাওয়ার্ড দিয়ে দিল, এটা সবাই জানি। এখানে গান্ধীজি ডিস্ট্রেস হচ্ছে এক্সটেনশন, তারপরে গান্ধীজি আমরণ অনশনে বসবে, পুনা ফ্যাক্ট হবে। পুনা ফ্যাক্ট, এখানে একটা নতুন একটা পয়েন্ট ভুলে রাখি যে পুনা ফ্যাক্টে গান্ধীজির পক্ষ হয়ে কে সই করে, মদন মোহন মালব্য। এইটা কিন্তু মনে রাখবে। আম্বেদকরের সঙ্গে গান্ধীজি নিজে সই করেননি, মদন মোহন মালব্য সই করে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ব্যাস চলে আসলাম। এটা আদৌ ফলপ্রসূ হয়নি, শুধুমাত্র অ্যাক্টই হয়েছিল, কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করা মেন বেস। দেখো, ইট অ্যাবলিশ ডায়ার্চি প্রভিন্সেস, ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমি নিয়ে আসে, অ্যাবলিশ প্রভিন্স থেকে ডায়ার্চি তুলে যায়, কিন্তু সেন্ট্রালে ডায়ার্চি ঢুকিয়ে দেবে এবার এই ক্ষেত্রে, এটা মনে রেখো। এক্ষেত্রে আর মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্টের ক্ষেত্রে, ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু কারেন্সি, ক্রেডিট কারেন্সি করা হচ্ছে। এটা প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস করছে শুধুমাত্র। আগের ক্ষেত্রে হয়েছিল ফেডারেল পাবলিক সার্ভিস, মানে 1919 অ্যাক্টে। 1935 ক্ষেত্রে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশনও তৈরি হচ্ছে, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এগুলো সবই তৈরি হচ্ছে। ফেডারাল কোড, এই যে ফেডারাল কোড মানে মিনস সুপ্রিম কোর্ট, 1937, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট February 20, 1947, ক্লেমেন্ট অ্যাটলি, প্রধানমন্ত্রী, দেশকে স্বাধীনতা দেওয়া হবে ভারতবর্ষকে বাই June 30, 1948 প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তারপরে তার আগেই June 3, 1947 ব্রিটিশ গভর্নমেন্ট ক্লিয়ার করে দেয় যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি করানো হবে, এবং এটা শর্ত যে ক্যান নট অ্যাপ্লাই টু দ্য পার্ট অফ দ্য কান্ট্রি টু হুইচ আর আনউইলিং টু অ্যাকসেপ্ট, মানে যারা যারা না আসতে চাইবে তাদের সঙ্গে এগুলো অ্যাকসেপ্টেড হবে না বা তাদের উপর কোনো চালু হবে না। পরের বিষয়গুলো আমরা জানি, দেশ স্বাধীন হলো কীভাবে, এখান থেকে তেমন কিছুই না, এটা হিস্ট্রি পার্ট, হিস্ট্রির কোশ্চেনগুলো বেশি আসে এখান থেকে। দেন আমরা চলে আসি, এক্ষেত্রে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, সবই জানো এই বিষয়গুলো। তারপর তো বিখ্যাত সেই 14-15 আগস্টে ব্রিটিশ রুল পাওয়ার থেকে চলে গেল, নেহরুর সে বিশাল বিখ্যাত ভাষণ, এইগুলো আমরা জানি মোটামুটি। এখানে শেষ। এবার দেখো পোর্টফোলিও সিস্টেমের ক্ষেত্রে কার কার বিষয়গুলো দেখার প্রয়োজন। ইন্টারিম গভর্নমেন্ট 1946-এ হয়। জওয়াহরলাল নেহরু ভাইস প্রেসিডেন্ট ছিল। কাউন্সিল এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশন অ্যাফেয়ার্স সর্দার বল্লভভাই, ইম্পর্টেন্ট মনে রাখবে। আর এখানে লিয়াকত খান ফিনান্স, মাঝে মাঝে প্রশ্ন আসে। আর পোর্টফোলিও সিস্টেম, তারপরে এখান থেকে